একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনো কাম্য নয়। তাই জাতীয় স্বার্থে প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজনে সঠিক তথ্য তুলে ধরা আর সে কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার শেখ ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আমরা অপতথ্যগুলো দেখাতে চাই যাতে করে বোঝা যায় যে কী ধরনের অপতথ্যের ফ্যাক্ট চেক আসলে করা সম্ভব হয়েছে। নজিরবিহীন গুজবের শিকার হলো ডাকসু নির্বাচন। ভোট গণনা শুরু হবার সাথে সাথে ভুয়া ফলাফল ছড়িয়ে পড়ে ফেসবুকে। শুধু তাই না, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিয়েছে কিংবা শিবির ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে এবং নানা মিথ্যা ক্যাপশনে আতঙ্ক ছড়িয়েছে সারা রাত। দর্শক চলুন শুরুতেই এই ডাকসু নির্বাচন নিয়ে যত গুজব ছড়িয়েছে তার মধ্যে কয়েকটা দেখে নিই ফ্যাক্ট চেক, তারপর আলাপে যাব। ডাকসু নির্বাচনে যখন ভোট গণনা চলছে তখন ফলাফল নিয়ে ক্রমাগত ছড়াচ্ছে গুজব। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয় জগন্নাথ হলে আবিদুল ইসলাম পেয়েছেন ১২২৫ ভোট এবং সাদিক কায়েম পেয়েছেন ৩৬৬ ভোট। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল তথ্যটি ভুল এবং বিভ্রান্তিকর। ওদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষের দাবিতে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুকে। একই সাথে শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পুলিশ নাকি লাঠিচার্জ করছে এমনটাও দাবি করা হচ্ছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এমন কোনো ঘটনাই ঘটেনি। ভিডিওটি ২০২৪ সালের এবং ভিন্ন ঘটনার। ওদিকে ডাকসুর ভোট গণনা শুরু হবার সাথে সাথে বাসে আগুন দেওয়ার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয় শিবির জিতে যাচ্ছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা নাকি বাসে আগুন দিয়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও মিথ্যা তথ্য। ছাত্রদলের নেতাকর্মীরা কোনো বাসে আগুন দেয়নি। ছড়িয়ে পড়া ভিডিওটি ২০২৪ সালের ভিন্ন ঘটনার। গুজবের ঘটনা আরও আছে। এই মুহূর্তে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভোট প্রত্যাখ্যান করে মারামারিতে জড়িয়ে পড়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। শিবির বনাম ছাত্রদল এখন সংঘর্ষ শুরু হয়েছে এমন উত্তেজক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। গত বছরের ১৫ জুলাইয়ের একটি ভিডিও নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি ভিন্ন ঘটনার। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল গুজবের টার্গেট এখন ডাকসু নির্বাচন। শিরোনাম বদলে দিয়ে উস্কানিমূলক এবং সংবেদনশীল ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে পুরনো ভিডিও। ফেক পোস্টগুলো করা হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ থেকে এবং ধারাবাহিকভাবে। যথারীতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। রাকিব হাসান, ৭১, ঢাকা। এটা মোটামুটিভাবে আগে থেকে অনুমান করা যাচ্ছিল যে ডাকসু নির্বাচন যখন সামনে আসছে তখন এটাকে নিয়ে আসলে অবধারিতভাবে যারা গুজব ছড়ান তারা খুব ব্যস্ত সময় পার করবেন এবং তেমনটাই দেখা গেছে। প্রচুর অপতথ্য ধরা পড়েছে এবং আপনাদের সঙ্গে যখন কথা বলছি দর্শক, তখনও কিন্তু ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো নিরলসভাবে আসলে এই ফ্যাক্ট চেকগুলো করে যাচ্ছেন। তাদের একজন আছেন, আগেই জানিয়েছে আমাদের সঙ্গে ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। জনাব রিদওয়ানুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। এবং আমরা দেখছিলাম ফ্যাক্ট ওয়াচের যে ওয়েবসাইট, রিউমার স্ক্যানারের ওয়েবসাইট এবং বুম বাংলার, আপনারা সবাই আসলে ডাকসু নির্বাচন নিয়ে যত ধরনের অপতথ্য ছড়াচ্ছে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে গণনা পর্যন্ত এবং তার পরবর্তী আফটার ইফেক্ট নিয়ে সব কিছু নিয়ে কি অপতথ্যগুলো আসলে সবচাইতে বেশি ছড়িয়েছে এবং কোথা থেকে এগুলো কারা ছড়াচ্ছে এগুলো কোনো ধারণা করতে পারছেন আপনারা? আচ্ছা, ধন্যবাদ। এই অপতথ্য বা গুজব আসলে কারা ছড়াচ্ছে, এখানে আসলে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। যেমন ধরেন গত বছরের ৫ আগস্ট যে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ডাকসু ইলেকশনটা কিন্তু হচ্ছে আপনার মানে আমি যদি ভুল না করে থাকি এটা মোটা দাগে বড় একটা নির্বাচন হয়েছে, যেটা আগামী সংসদ নির্বাচনের আগে। তো এই নির্বাচন ঘিরে অনেকগুলো স্টেক হোল্ডার ছিল এবং নির্বাচনের বাইরেও অনেকে আছে। ধরেন বিগত সরকারের মানে পতিত আওয়ামী লীগ সরকারের অনেক সমর্থক যারা এখন অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, তো এই যে বর্তমান যে ডাকসু ঘিরে কিন্তু আমরা যে একটা আপনার উন্মাদনা বা হচ্ছে একটু উত্তেজনা আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি, মানে এই প্রচারণার সময় থেকেই দেখতেছিলাম। তো এখন কারা আসলে এই গুজবগুলো ছড়াচ্ছে, এখানে আসলে আপনার বিভিন্ন স্টেক হোল্ডাররাই এটার সাথে আসলে জড়িত এবং এর বাইরে আরো আছে। ধরেন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই কিন্তু
অনলাইনে সক্রিয়, এবং এই সক্রিয় থেকে এই একটা আপনার অনলাইন পরিসরে হোক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আপনার এই নির্বাচনে সরাসরি যারা অংশগ্রহণ করছে এই স্টেক হোল্ডারগুলোর বাইরেও একটা পক্ষ এখানে আপনার এই গুজব বা প্রপাগান্ডা বা মিস ইনফরমেশন ছড়ানোর যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনে হচ্ছে অংশগ্রহণ করেছে। আচ্ছা, এখানে একটু থামাই, মানে আবার স্টেক হোল্ডাররা তো আছেই, যেমন ধরেন আমরা কালকে দেখেছিলাম একটি বিশেষ রাজনৈতিক দলের একজন প্রয়াত নেতার ছেলের নামে খোলা ফেসবুক আইডি থেকে পোস্ট করা হলো যে হচ্ছে একটি প্যানেল অনেক আগায় আছে, মানে হচ্ছে সাদিক কায়েম এবং হচ্ছে যে এস এম ফরহাদের যে প্যানেলটা ওটা আগায় আছে, জিতে যাচ্ছে, কিন্তু তখন পর্যন্ত হচ্ছে আপনার ইলেকশনের ফলাফল ঘোষণা করা হয় নাই। আবার আমরা দেখলাম হ্যাঁ, আমি এখানে রেদন অনেক ধরনের মানে গুজবগুলো আমরা দেখতে পাচ্ছি, যে গুজবগুলো আসলে নানা ডাইমেনশন থেকে নানা ভাবে ছড়াচ্ছে, এবং সেগুলোর দিকে আমরা যখন তাকিয়ে দেখছি বোঝা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে এটা আসলে ফেক। কারণ যেভাবে আসলে হাতে লিখে দেওয়া হয়েছে তখন তো আসলে ভোট গণনাই শুরু হয় নাই, কিন্তু তার মধ্যে আসলে সেগুলো ছড়িয়ে গেছে। আপনি কি এটা বুঝতে পারছেন যে কোনগুলো দেশের বাইরে থেকে হচ্ছে, কি পরিমাণ দেশের ভেতর থেকে হচ্ছে, এবং ফেক আইডি থেকে যেগুলো ছড়ানো হচ্ছে, সেই ফেক আইডি নিশ্চয়ই এর আগেও গুজবগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? আচ্ছা, এখন আসলে এখানে গুজবটা দেশের বাইরে থেকে আসতেছে নাকি দেশের ভিতর থেকে আসতেছে, ওটা দেশের বাইরে থেকে তো আসছেই। যেমন আমরা গত রাতে এরকম বেশ কিছু গুজব পাচ্ছিলাম যেগুলো আসলে মানে যেসব অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছিল ওই অ্যাকাউন্টগুলো আসলে দেশের ভিতর থেকে পরিচালিত হয় না। আপনার এরকম কিছু অ্যাকাউন্ট আমরা পেয়েছিলাম যেগুলো আসলে আপনার ইউএসএ থেকে পরিচালিত হচ্ছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা আপনার প্রশ্ন ছিল হচ্ছে এইসব যারা এই ধরনের গুজবগুলো যারা ক্রমাগত ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উপায় আছে কিনা। আমরা ফেসবুকের সাথে যেহেতু সরাসরি থার্ড পার্টি পার্টনার হিসেবে কাজ করছে, তো আমাদের এই ক্ষেত্রে কিছু সুযোগ আছে যে অ্যাকাউন্টগুলো থেকে রেগুলার মিস ইনফরমেশন বা গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে সেগুলোতে রেড করে দেওয়া। যখন আমরা হচ্ছে রেড করে দিচ্ছি ওই অ্যাকাউন্টগুলোর সার্কুলেশন কমে যাচ্ছে, আপনার রিচ কমে যাচ্ছে, ফলে একটা সময় গিয়ে দেখা যায় হচ্ছে অ্যাকাউন্টগুলো আপনার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতেছে। কারণ হচ্ছে আপনার ওই সার্কুলেশনের একটা ব্যাপার থাকে, যখন সার্কুলেশন পায় না বা হচ্ছে না তখন স্বাভাবিকভাবেই ওই অ্যাকাউন্টগুলোর হোল্ডার যারা। হ্যাঁ, এবং এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার রেদানুল, আপনি যখন এই সমস্ত ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে মেটার সঙ্গে পার্সিয়াল মিটিংয়ের মাধ্যমে এগুলো তুলে ধরছেন এবং ওদের রিচগুলো কমে যাচ্ছে, তারা কিন্তু সেটা বুঝতে পারছে, যে কারণে তারা ওই একই জিনিস আরও 4-5টা ফেক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ছড়াচ্ছে। মানে এটা অনেকটা টম এন্ড জেরি খেলার মতো হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যারা সেই পুরাতন ভিডিওগুলো দেখছে, আমি নিজেও কয়েকটা রিভার্স ইমেজ সার্চ করে বুঝতে পারলাম যে এটা পুরাতন ভিডিও, কিন্তু সবাই তো সেটা পারবে না। সেক্ষেত্রে আসলে সহজ কোনো টেকনিক কি আপনাদের আমাদের বলতে পারেন যেটা দিয়ে আমি বুঝতে পারি যেটা পুরাতন ভিডিও নাকি নতুন ভিডিও? আচ্ছা, এখানে মানে সহজ টেকনিক বলতে আসলে ধরেন রিভার্স ইমেজ সার্চ। এখন একটা স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে বা ছবি থেকে স্ক্রিনশট নিয়ে আমি রিভার্স ইমেজ সার্চ দিয়ে মানে ধরেন কেউ একটু যদি ট্যাগ বিষয়ে জানে সে কিন্তু রিভার্স ইমেজ সার্চ করতে পারতেছে, কিন্তু সার্চ করেই যে ধরতে পারবে যে আসলে এটা এই ঘটনা না ওই ঘটনার, এটার কিন্তু হচ্ছে আপনার মিডল লিটারেসি দরকার আছে। তো এই বিষয়টা একটু জটিল। তো আমরা ওই দিকে না গিয়ে কেউ যদি আসলে জানতে চায় আসলে প্রকৃত পরিস্থিতি কি, তাদের আসলে গণমাধ্যমের উপর নির্ভর করা ছাড়া বা হচ্ছে আমরা যারা ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করতেছি আমাদের সাথে যোগাযোগ করা, বা গণমাধ্যম এবং হচ্ছে এই সংশ্লিষ্ট যারা আছে তাদের উপর নির্ভর করাটাই হচ্ছে সবচেয়ে শ্রেয়, যে আসলে তারা কি বলতেছে বা গণমাধ্যমে আসলে কি আসতেছে। ধরেন অমুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের গুজব আসতেছে। আমি একদম আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আছি। এই শেষ পর্যায়ে একটা বিষয় আপনাকে একটু টাচ করে যাব যাতে করে পরবর্তীতে আলাপ করতে সুবিধা হয়। সেই বিষয়টা হচ্ছে যে ইদানিংকালে আমরা গণমাধ্যম কর্মীরা প্রথমত একটা নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়ি যে আমাদের ফটোকার্ডগুলো নকল হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রিয় গণমাধ্যমগুলোর যে ডিজাইন, সেই ডিজাইনও খানিকটা নাম বদলে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটা স্যাটায়ার পেজ হিসেবে ছড়ানো হচ্ছে। মানুষ তো আসলে সবাই স্যাটায়ারটা বুঝছে না, তখন তারা সত্যি করে সেটা বিশ্বাসও করে ফেলছে। এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা? জি, আসলে আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। এই ধরনের পেজগুলোর কন্টেন্ট বা এই ধরনের পেজগুলোকে আমরা রেগুলার ফলো আপের উপরে রাখতেছি। যখনই আমরা দেখতেছি এই ধরনের পেজগুলো থেকে
কোনো ধরনের প্রপাগান্ডা আসতেছে বা মানুষের বিশ্বাসকে আপনার ইফেক্ট করতেছে, এই ধরনের কোনো জিনিসপত্র কন্টেন্ট এই পেজগুলোতে আসতেছে, আমরা কিন্তু সাথে সাথে বিশেষ করে আমরা যারা ফেসবুকের সঙ্গে কাজ করতেছি, আমরা এই ধরনের পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া হচ্ছে আপনার ওই যে কোনটা আসল এবং কোনটা নকল, জি। যেহেতু এখন ফেসবুকে অনেক মানুষই আসতেছে যাচ্ছে, মানে ব্যবহার করতেছে, মানুষের এই এতটুকু ব্যবহার করা জরুরি আসলে আমি কাকে বিশ্বাস করবো, আমি যাকে বিশ্বাস করতেছি সে আসলে অথেন্টিক কিনা। হ্যাঁ, এই যে আনোয়ার, আমরা উদাহরণ হিসেবে আনোয়ার টিভির কথা বলতে পারি, বা আপনার দিল্লি স্টার নামে হচ্ছে একটা পেজ ছিল। হ্যাঁ, এই ধরনের পেজগুলো আসলে কতটুকু অথেন্টিক বা এরা আসলেই কোনো মেইন স্ট্রিম মিডিয়া কিনা, এই এতটুকু হচ্ছে আমাদের বোধোদয়টা আসলে থাকা জরুরি বর্তমান সময়ে ফেসবুকিং করা বা ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে আর কি। অনেক ধন্যবাদ। আমি আসলে আজকের এই পয়েন্টটা তুলে রাখলাম কারণ এটা নিয়ে আপনারা কাজ করছেন আমি জানি। তো এরকম কয়েকটি ফ্যাক্ট চেক আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আমরা পাবো, সেগুলো তুলে ধরে তারপর এগুলো নিয়ে আশা করি আলাপ করার সুযোগ আমাদের হবে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।